বন্ধুরা, যে ৩৮টি কেন্দ্রে এখন অবধি বিজেপি এই বাংলায় প্রার্থী ঘোষণা করেছে, সেই কেন্দ্রগুলো ধরে ধরে এক এক করে কম্প্যারিজন করে আপনাদের সামনে নিয়ে আসছি। এর আগে আমরা ২৫টা কেন্দ্র আপনাদের দেখিয়েছিলাম, যেখানে সরাসরি লড়াইটা দ্বিমুখী হতে চলেছে, অর্থাৎ লড়াইটা হবে বিজেপি বনাম তৃণমূল, এবং সেখানে কোন কেন্দ্রে কে অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে সেটা দেখিয়েছি। এই কেন্দ্রগুলিতে বামফ্রন্ট বা কংগ্রেস প্রার্থী দিলেও যেহেতু তাদের ভোট শতাংশ ১০%-এর নিচে থাকার সম্ভাবনা রয়েছে, তাই এই কেন্দ্রগুলিকে আমরা বলেছিলাম যে দ্বিমুখী লড়াই হবে। এবার এই ২৫টা কেন্দ্রের বাইরে আরও ১৩টা কেন্দ্র থাকছে, যেগুলোতে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে, এবং সেখানে লড়াইটা কিন্তু ত্রিমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই ত্রিমুখী লড়াইয়ে কে কোথায় অ্যাডভান্টেজ রয়েছে, সেই ১৩টি সিটের আজকে পুরোপুরি অ্যানালিসিস আপনাদের সামনে নিয়ে আসব এই প্রতিবেদনে। নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই যে কেন্দ্রগুলিকে আমরা অ্যানালিসিস করছি, আবারও বলছি, এটা কিন্তু এই যাদের বলছি অ্যাডভান্টেজ তারাই যে শেষ অবধি জয়ী হবে এমন কিন্তু নয়। আমরা মূলত ৪টি ফ্যাক্টরের উপর বেশ করেছি, এবং সেখান থেকে কারা অ্যাডভান্টেজ এই মুহূর্তে দাঁড়িয়ে। এখনও কিন্তু নির্বাচনের অনেক কিছু বাকি, প্রচার বাকি রয়েছে, সেখানে যারা স্টার ক্যাম্পেনার রয়েছেন তাদের সভা বাকি রয়েছে, বিভিন্ন দল বদল বাকি রয়েছে, অনেক ইকুয়েশন হয়। সুতরাং এইসব সমীকরণ কিন্তু শেষ অবধি চেঞ্জ হতে পারে। আমরা কোন ৪টি ফ্যাক্টরকে ধরেছি? আমরা মূলত যে ৪টে ফ্যাক্টরকে ধরেছি, যে কেন্দ্রগুলোতে প্রার্থী ঘোষণা হয়েছে, সেই প্রার্থী ঘোষণা হওয়ার পর সেখানকার দলীয় কর্মী সমর্থকরা সেই প্রার্থীকে কতখানি অ্যাকসেপ্ট করছেন, তার জন্য কতখানি ময়দানে নামছেন, সেই ফ্যাক্টরগুলোকে আমরা ধরেছি। দ্বিতীয়ত, প্রার্থী ঘোষণা হওয়ার পর সেই সংশ্লিষ্ট কেন্দ্রে সেখানকার স্থানীয় ভোটাররা প্রার্থী সম্বন্ধে কী ধরনের কথা বলছেন, কী ধরনের ফিডব্যাক দিচ্ছেন, সেই পয়েন্ট আমরা ধরেছি। সেখানে সংশ্লিষ্ট দলটির দলীয় সংগঠন কীরকম জায়গায় রয়েছে, এবং পূর্ববর্তী নির্বাচন, অর্থাৎ অ্যাটলিস্ট ২০১৯ এবং ২০২১-এর নির্বাচনে সেখানে সেই সংশ্লিষ্ট দলটি কীরকম পারফর্ম করেছে, তার বেসিসে কিন্তু এই অ্যানালিসিসটি তুলে আনছি। এবং এখন অবধি যে ২৫টি কেন্দ্রের কথা আপনাদের বলেছিলাম, যেখানে সরাসরি দ্বিমুখী লড়াই হবে, সেই ২৫টি কেন্দ্রের মধ্যে বিজেপি ১৮টি কেন্দ্রে কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে। কোন ১৮টি কেন্দ্র? কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, বালুরঘাট, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, আরামবাগ, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বিষ্ণুপুর, বর্ধমান পূর্ব এবং দুর্গাপুর। এই ১৮টি কেন্দ্রে কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে বিজেপি। এর পাশাপাশি ৭টি কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে তৃণমূল: বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, উলুবেড়িয়া, বাঁকুড়া এবং বোলপুর। এবার কেন বলছি যে যাদেরকে আমরা বলছি অ্যাডভান্টেজ, শেষ পর্যন্ত তারাই জয়ী হবেন কি না, সেইটা কিন্তু এই অ্যানালিসিসে বলছে না। আমি একটা কেন্দ্রের এক্সাম্পল নিচ্ছি, জাস্ট ৩০ সেকেন্ড নেব। বসিরহাট কেন্দ্র। এই বসিরহাট কেন্দ্রে যে সংখ্যালঘু সমীকরণ রয়েছে বা পূর্ববর্তী যেসব ইলেকশন হয়েছে, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস কয়েক মাইল এগিয়ে রয়েছে বিরোধীদের থেকে, এবং বিজেপি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। অথচ এই বসিরহাটে গতকাল দেখুন, যে মিছিল বিজেপির সমর্থনে, বিজেপির প্রার্থীর সমর্থনে হলো, সেখানে কিন্তু পাল্লাটা ক্রমশ ভারী হচ্ছে কিন্তু বিজেপির দিকে। অর্থাৎ যত দিন যাবে কিন্তু এই ইকুয়েশন চেঞ্জ হতে থাকবে, এবং আমরা কিন্তু পিরিয়ডিক্যালি এই ৪২টা কেন্দ্রেই কে কোথায় অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে সেইটা আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। এবার এই যে ২৫টা কেন্দ্র গেল, এর বাইরে যে ১৩টি কেন্দ্র রয়েছে যেখানে ত্রিমুখী লড়াই হতে পারে, সেই কেন্দ্রগুলো এক এক করে আজকে বলবো আপনাদের। প্রথমেই নিয়ে আসবো রায়গঞ্জ কেন্দ্র। যে রায়গঞ্জ কেন্দ্রে বিজেপি স্থানীয় মুখ হিসেবে কার্তিক পালকে প্রার্থী করেছে। অন্যদিকে বিজেপির টিকিটে জেতা বিধায়ক কৃষ্ণ কল্যাণী, দল বদলু, তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর অন্যদিকে ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগ দেওয়া আলী ইমরান রামজ ভিক্টর, তাকে প্রার্থী করেছে কংগ্রেস। অর্থাৎ বামফ্রন্ট কংগ্রেসের যদি আসন সমঝোতা ধরি, তাদের মিলিত প্রার্থী হচ্ছেন এই ভিক্টর সাহেব। এখন এই তিনজনের যে ত্রিমুখী লড়াই হবে, সেই লড়াইয়ে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে বিজেপি, এবং এই কেন্দ্র থেকে কিন্তু বিজেপির পদ্মফুলি আবার ফুটতে পারে। কৃষ্ণ কল্যাণী কিন্তু এই কেন্দ্রে তৃতীয় হতে পারেন এমন সম্ভাবনা কিন্তু আমাদের এখানে উঠে আসছে। কেননা এবারে কৃষ্ণ কল্যাণীর প্রতি সেখানকার ভোটারদের কিন্তু একটা অনীহা দেখা যাচ্ছে, বিশেষ করে তার দল বদল এবং এক টিকিটে জিতে অন্য দলে চলে যাওয়া
এই জায়গা থেকে যারা তৃণমূলকেই ভোট দেবেন ভাবছিলেন, তারাও কিন্তু কৃষ্ণকল্যাণী নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করছেন না। কেননা তাদের একটা ধারণা হয়েছে যে কৃষ্ণকল্যাণী হয়তো তৃণমূলের টিকিটে জিতবেন, কিন্তু তিনি যেভাবে দলবদল করেন তিনি আবার বিজেপিতে যেতে পারেন। এই সম্ভাবনার কথা রেখে সেই অংশের একটা বড় অংশ কিন্তু এবার বিজেপিকে ভোট করতে পারে। অপর অংশটা কিন্তু ভোট দিতে পারে এই আলী ইমরান ভিক্টরকে। ফলে রায়গঞ্জ কেন্দ্রে অ্যাডভান্টেজ বিজেপি, এবং সেখানে তৃতীয় স্থানে থাকতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস। পরের কেন্দ্র নিয়ে কথা বলবো। পরের কেন্দ্র হচ্ছে মালদা উত্তর। এই মালদা উত্তর কেন্দ্রেও কিন্তু এবারে অ্যাডভান্টেজ দেখা যাচ্ছে বিজেপিকে। কেননা এই মালদা উত্তর কেন্দ্রে কিন্তু গনি খান চৌধুরী পরিবারের একটা বেশ বড় রকমের একটা কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে। সেখানে কংগ্রেস মোস্তাকে আলমকে প্রার্থী করেছে, যিনি কিন্তু গনি খান পরিবারের ঘনিষ্ঠ নন। অন্যদিকে প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, তিনি বহিরাগত। এবার গত 5 বছরে যে কাজটা খগেন মুর্মু এখানে করেছেন, ফলে তার যে কোর ভোট ব্যাংক তিনি সেটা তো ধরে রাখছেন, সেরকম ইঙ্গিত উঠে আসছে। তার পাশাপাশি এবারে কিন্তু সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ এবার কিন্তু খগেন মুর্মুর দিকে আসতে পারে। তারাও কিন্তু খগেন মুর্মুর যে কাজ সেটা নিয়ে কিন্তু উচ্ছ্বসিত। ফলে মালদা উত্তর কেন্দ্রে সেখানে কিন্তু অ্যাডভান্টেজ জায়গায় থাকতে চলেছে বিজেপি। পরের কেন্দ্র কথা বলবো মালদা দক্ষিণ কেন্দ্র, যে কেন্দ্রে গতবার কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল কংগ্রেস এবং বিজেপির মধ্যে, এবং খুব অল্প ব্যবধানে কংগ্রেস প্রার্থী এখান থেকে জিতেছেন। এবার এই মালদা দক্ষিণ কেন্দ্রে সেই শ্রীরূপা মিত্র চৌধুরী, যিনি বিজেপির টিকিটে হেরে গিয়েছিলেন, তাকেই আবার প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে বহিরাগত, অর্থাৎ এখানকার স্থানীয় ছেলে হতে পারে কিন্তু এখানকার মাটির সঙ্গে খুব একটা সম্পর্ক নয়, এখানকার রাজনীতি খুব একটা চেনেন না, সেই শাহনওয়াজ আলী রায়হানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে যেহেতু কংগ্রেস সাংসদের বয়স হয়ে গেছে, সুতরাং তার পুত্র ঈশা খান চৌধুরীকে প্রার্থী করেছে কংগ্রেস। এবারেও এখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে, এবং সেই লড়াইয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অ্যাডভান্টেজ বিজেপি। এক্ষেত্রেও তৃণমূল কংগ্রেস এই আসন থেকে তৃতীয় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কেননা তৃণমূল কংগ্রেসের অন্দরেই প্রার্থীকে নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে। অন্যদিকে যেহেতু গনি খান চৌধুরী পরিবারের ঈশা খান চৌধুরী কিন্তু সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ নিজের দিকে নিয়ে আসবেন। ফলে এবারেও লড়াইটা বিজেপি বনাম কংগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে এই মালদা দক্ষিণ কেন্দ্রে, এবং সেই লড়াইয়ে অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে বিজেপি। পরের কেন্দ্র নিয়ে কথা বলবো মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার প্রথম আসন জঙ্গিপুর, সেখানে ধনঞ্জয় ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে প্রাক্তন সাংসদ খলিলুর রহমান, তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর মোর্তজা হোসেন বকুলকে প্রার্থী করেছে কংগ্রেস। বামফ্রন্ট জোটের কংগ্রেস প্রার্থী হচ্ছে বামফ্রন্ট কংগ্রেস জোটের প্রার্থী হচ্ছেন মোর্তজা হোসেন বকুল। এবং এইখানে কিন্তু দেখা যাচ্ছে খলিলুর রহমানকে নিয়ে স্থানীয় স্তরে যথেষ্ট ক্ষোভ রয়েছে। লড়াইটা যথেষ্ট চাপের মুখে তাকে পড়তে হবে, কিন্তু শেষ পর্যন্ত সংখ্যালঘু যে ইকুয়েশন রয়েছে, সেই সংখ্যালঘু ইকুয়েশনে খলিলুর রহমানই কিন্তু এখান থেকে আবারও জয়ী হতে পারেন। যদিও লড়াইটা ত্রিমুখী সত্যিই হবে, এবং খুব অল্প ব্যবধানে ফোটো ফিনিশের এখানে কিন্তু ফলাফল দেখা যেতে পারে। পরের কেন্দ্র বলবো বহরমপুর। যে বহরমপুর কেন্দ্র থেকে বিজেপি প্রথমেই প্রার্থী ঘোষণা করে দিয়েছিলেন স্থানীয় ডাক্তার ডক্টর নির্মল কুমার সাহাকে। অন্যদিকে বহিরাগত গুজরাটি পাঠান ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, এবং এটা তো অধীর রঞ্জন চৌধুরীর গড় বলেই সকলে জানে। পরপর 5বার তিনি জিতেছেন, 6বার কি তিনি জিতবেন? এখনও অবধি যেটুকুনি সম্ভাবনা উঠে আসছে, অ্যাডভান্টেজ অধীর রঞ্জন চৌধুরী, এবং তার সঙ্গে মূল লড়াইটা হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নয়, বিজেপির সঙ্গে। ডক্টর নির্মল কুমার সাহা, গতবারের থেকেও ব্যবধান অধীর চৌধুরীর কমতে পারে, হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, কিন্তু সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে এই কেন্দ্র থেকে আবারও অধীরবাবু জয়ী হতে পারেন। এই কেন্দ্রেও তৃণমূল কংগ্রেস তৃতীয় হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরের আসন কথা বলবো আমরা মুর্শিদাবাদ কেন্দ্র নিয়ে। মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন গৌরীশঙ্কর ঘোষ, স্থানীয় বিধায়ক। অন্যদিকে বিদায়ী সাংসদ আবু তাহের খান, তাকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। আর বামফ্রন্ট কংগ্রেসের এখানে জোট প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম। এবারে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রচণ্ড ডামাডোল রয়েছে, অনেক বিধায়কই বিদ্রোহী হয়ে উঠছেন। ফলে মোহাম্মদ সেলিম সেটাকে কতখানি কাজে লাগাতে পারেন তার উপর কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে। কিন্তু তা সত্ত্বেও বলা যেতে পারে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্টের মধ্যে। বিজেপি এখানে তৃতীয় হতে পারে, এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে কিন্তু আবু তাহের খান তিনি আবারও জয়ী হতে পারেন।
পরের কেন্দ্র কথা বলবো দমদম কেন্দ্র উত্তর চব্বিশ পরগনা, যেখানে বিজেপির প্রার্থী হয়েছেন শিলভদ্র দত্ত। বিদায়ী সাংসদ সৌগত রায়কেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সুজন চক্রবর্তী বামফ্রন্টের তরফে প্রার্থী হয়েছেন, কিন্তু সুজনবাবু এখানে কার্যত ভোট কাটুয়া হিসেবে কাজ করবেন এমন একটা ইমপ্রেশন কিন্তু দমদমবাসী পাচ্ছেন। ফলে কতখানি তিনি ভোট পাবেন, গতবারের সেই ভোটটাও ধরে রাখতে পারবেন কিনা সেই নিয়ে একটা প্রশ্ন রয়েছে। মূল লড়াইটা হতে চলেছে শিলভদ্র দত্ত বনাম সৌগত রায়। কিন্তু সৌগতবাবুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের অন্দরেই যে ক্ষোভটা রয়েছে, সেই ক্ষোভটা কিন্তু ভোট বাক্সে কাজে দিতে পারে। এবার কিন্তু দমদমে তপন শিকদারের পরে আর একজন সাংসদ কিন্তু দমদম বিজেপির তরফ থেকে পেতে পারে। শিলভদ্র দত্ত কিন্তু এই আসনে আপাতত অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে। পরের আসন নিয়ে কথা বলবো। পরের আসন চলে আসছি দক্ষিণ চব্বিশ পরগনায় যাদবপুর কেন্দ্র। এখানেও ত্রিমুখী লড়াই রয়েছে। ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপির প্রার্থী হয়েছেন, অন্যদিকে সায়নী ঘোষ তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। সৃজন ভট্টাচার্য তরুণ মুখ তাকে প্রার্থী করেছে বামফ্রন্ট। এখানেও একটা ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই লড়াইয়ে যেটা দেখা যাচ্ছে যে সায়নী ঘোষ কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছেন। তিনি দ্বিতীয় হবেন না তৃতীয় হবেন এই নিয়ে কিন্তু যাদবপুর ধরে জল্পনা চলছে। যদিও যাদবপুরবাসীর একটা বক্তব্য হচ্ছে যে যাদবপুরের তো একটা বিস্তীর্ণ অঞ্চল রয়েছে যেটা গ্রামীণ ভোট, এবং সেখানে কিন্তু বরাবরই ভোট লুঠের একটা ইতিহাস আছে। যদি সেই ভোট লুট হয় তাহলে হয়তো এখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে যেতে পারবে, কিন্তু যদি সত্যিকারের ভোট হয়, যদি কেন্দ্রীয় বাহিনী মানুষকে নিজের ভোটটা দিতে দেয়, তাহলে কিন্তু মূল লড়াইটা হতে চলেছে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি এবং সৃজন ভট্টাচার্যের সঙ্গে, এবং সেখানে সায়নী ঘোষ কিন্তু পিছিয়ে থাকবেন। এই কেন্দ্র থেকেও কিন্তু প্রথমবারের জন্য পদ্ম ফোটার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। পরের কেন্দ্র কলকাতা দক্ষিণ, যেখানে তিন নারীর লড়াই আমরা বলতে পারি। এখানে দেবশ্রী চৌধুরী রায়গঞ্জ থেকে তুলে নিয়ে এসে দক্ষিণ কলকাতায় তাকে প্রার্থী করেছে বিজেপি। বিদায়ী সাংসদ মালা রায়কেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সায়রা শাহ হালিম তাকে কিন্তু প্রার্থী করেছে বামেরা, এবং বালিগঞ্জ কেন্দ্রে তিনি কিন্তু বাবুল সুপ্রিয়কে যথেষ্ট বেগ দিয়েছিলেন। ফলে হাড্ডাহাড্ডি একটা ত্রিমুখী লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলা যেতে পারে এটা তৃণমূল কংগ্রেসের গড়, এবং সেই গড় তারা রক্ষা করতে চলেছেন। সংখ্যালঘু ভোট তাদের পাশে আছে, যদিও গার্ডেন রিচ কাণ্ডের পরে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে একটু হলেও পিছোতে শুরু করেছে, কিন্তু তা সত্ত্বেও এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস। পরের কেন্দ্র কলকাতা উত্তর, যেখানে তিন প্রবীণের লড়াই। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কেই প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, আর কংগ্রেসের তরফে এখানে প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য, বাম কংগ্রেসের জোট প্রার্থী তিনি। কিন্তু লড়াইয়ে প্রদীপ ভট্টাচার্য সেইভাবে কিন্তু কোথাওই নেই। মূল লড়াইটা হতে চলেছে তাপস রায় বনাম সুদীপ ব্যানার্জি, এবং সেই লড়াইয়ে তৃণমূলের একটা বড় অংশ কিন্তু এবার সুদীপবাবুর হয়ে কাজ নাও করতে পারে, তারা কিন্তু তাপস রায়কে সমর্থন করতে পারেন। ফলে কলকাতা উত্তর যে কেন্দ্রটি রয়েছে, সেই কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপবাবু পরাজয় হতে পারে। এই কেন্দ্রে কিন্তু পদ্ম ফোটার একটা সম্ভাবনা এখানে দেখা দিচ্ছে। পরের কেন্দ্র হাওড়াতেও এবারে ত্রিমুখী লড়াই। সেখানে ডক্টর রথীন চক্রবর্তী তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, আর তরুণ আইনজীবী খুব দাপুটে মুখ সব্যসাচী চট্টোপাধ্যায় তাকে কিন্তু বামেরা প্রার্থী করেছেন। বাম কংগ্রেসের জোট প্রার্থী হয়েছেন সব্যসাচী চট্টোপাধ্যায়। ফলে একটা হাড্ডাহাড্ডি লড়াই এখানে দেখার সম্ভাবনা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও বলা যেতে পারে বামেরা সামান্য হলেও পিছিয়ে রয়েছে। মূল লড়াইটা ডক্টর রথীন চক্রবর্তী বনাম প্রসূন বন্দ্যোপাধ্যায় হবে, এবং সেই লড়াইয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাডভান্টেজ দেখাচ্ছে কিন্তু ডক্টর রথীন চক্রবর্তী, কেননা তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রার্থী নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে, এবং বিশেষ করে সংখ্যালঘু সমাজ এবার কিন্তু তারা প্রসূন ব্যানার্জির থেকে মুখ ফেরাতে পারে, তারা কিন্তু বামেদের দিকে ভোট দিতে পারে, এমন একটা সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে। তাই এই তিন মহারথীর লড়াইয়ে এই মুহূর্তে বিজেপি অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে হাওড়া কেন্দ্রে। পরের কেন্দ্র শ্রীরামপুরে কার্যত বিজেপি মাস্টার স্ট্রোক দিয়েছে। প্রাক্তন শ্বশুর জামাইকে কিন্তু এখানে লড়িয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেস বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করার পর তার প্রাক্তন জামাতা কবির শঙ্কর বোস, যিনি সুপ্রিম কোর্টের আইনজীবী, তাকে কিন্তু প্রার্থী করে দেওয়া হচ্ছে। অন্যদিকে তরুণ মুখ, তরতাজা মুখ, তাকে কিন্তু দীপশিতা ধরকে এখানে প্রার্থী করে দিয়েছে বামেরা। ফলে ত্রিমুখী লড়াই, হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, এবং এখানকার যে সংখ্যালঘু বেল্টের যে ভোটটা রয়েছে সেটা কিন্তু বামেদের দিকে একটা শিফট হওয়ার চান্স এবারে দেখা যাচ্ছে। ফলে খুব ফটো ফিনিশের লড়াই দেখা যেতে পারে। মূল লড়াইটা কিন্তু হবে বিজেপি বনাম তৃণমূল, এবং সেই লড়াইয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব সামান্য হলেও অ্যাডভান্টেজ দেখাচ্ছে কিন্তু বিজেপি শ্রীরামপুর কেন্দ্র থেকে।
পরের কেন্দ্র কথা বলবো তমলুক, শেষ কেন্দ্র, যেখানে ধরেই নেওয়া হচ্ছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি প্রার্থী হবেন বিজেপির হয়ে, এবং শেষ পর্যন্ত তাই হলো। অন্যদিকে তার বিরুদ্ধে দুই তরুণ মুখ রয়েছে দুই দলের হয়ে। তৃণমূল কংগ্রেস দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে, অন্যদিকে সায়ন ব্যানার্জি তরুণ আইনজীবী, খুব প্রমিনেন্ট ফেস, তাকে কিন্তু বামেরা প্রার্থী করেছে। তবে এই ক্ষেত্রে বলা যেতে পারে লড়াইয়ে বহু যোজন এগিয়ে থাকছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় এবং তৃতীয় কে হবেন তার লড়াইটা মূলত হবে দেবাংশু ভট্টাচার্য এবং সায়ন ব্যানার্জির মধ্যে, এবং সেই দ্বিতীয় তৃতীয় হওয়ার লড়াইয়ে কিন্তু অ্যাডভান্টেজ দেখাচ্ছে সায়ন ব্যানার্জিকে। ফলে এই কেন্দ্রেও কিন্তু অ্যাডভান্টেজ দেখাচ্ছে সব মিলিয়ে বিজেপিকে। অর্থাৎ এখনো অবধি যে 38টি কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে, সেখানে অ্যাডভান্টেজ জায়গা থেকে শুরু করার যদি কথা বলি, 27টি কেন্দ্রে, মোট 27টি কেন্দ্রে বিজেপি অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে। অন্যদিকে 10টি কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ জায়গা থেকে শুরু করবে, এবং বামফ্রন্ট কংগ্রেস জোট এক এবং একমাত্র বহরমপুর আসন থেকে অ্যাডভান্টেজ জায়গায় শুরু করতে চলেছে। অর্থাৎ এই 38টি আসনে শেষ পর্যন্ত যদি এই ফলাফল হয়, সেটা কিন্তু শাসক দলের ভরাডুবির ইঙ্গিত দিচ্ছে। কিন্তু আবারও বলছি, এটা অ্যাডভান্টেজ জায়গা, এবং ওই 4টি ফ্যাক্টরের উপর বেশ করে কারা এগিয়ে থাকছে সেইটা বলছি। আবারও বলছি, এটাই কিন্তু চূড়ান্ত ফলাফল নয়, এটাই কিন্তু কোনো ওপিনিয়ন নয়। এই গেল মোট 38টি আসনের আমাদের তরফ থেকে একটা ওপিনিয়ন, যে কারা অ্যাডভান্টেজ থাকছে, কারা এগিয়ে থাকছে। আপনারা যদি সংশ্লিষ্ট কেন্দ্রের ভোটার হন, অবশ্যই করে কিন্তু কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের যে অ্যানালিসিস রয়েছে, কোন কেন্দ্রে কে এগিয়ে রয়েছে, সেটা কতখানি বাস্তবের কাছাকাছি, কতখানি সঠিক, বা আপনার সংশ্লিষ্ট কেন্দ্রে আমাদের কোনো ভুল অ্যানালিসিস রইল কি না। এখন এই পর্যন্তই। নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।